Hey there, this is Jareen Khan. একটা গল্প শুনবেন? অধ্যায় ২০। ছবিতে দেখে ৩০-৩১ বছর বয়সী যুবক মনে হলেও ব্যুরো অব নার্কোটিক্স অ্যান্ড সাবস্টেন্স কন্ট্রোলের জিজ্ঞাসাবাদ কক্ষের ঠিক মাঝখানে কাঁচুমাচু ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা জলিলের বয়স আদতে অনেকটাই বেশি। গায়ের রংটাও ছবির মতো নয়। হ্যাঁ, মাথায় সোনালি রং করা মোরগঝুটির মতো চুল আছে বটে, কিন্তু ছবির মতো উজ্জ্বল সোনালি রং নয় সেগুলোর। আসলেই ফিল্টার কতটা বদলে দেয় মানুষের চেহারাকে। জলিল ঢালির সামনে পাশাপাশি দুটো চেয়ারে বসে আছে এসিডিবি রায়হান সিদ্দিকী এবং এডি বিএনএসসি রাবিয়া বসরি। জলিলের পেছনেও একটা চেয়ার দেওয়া আছে, কিন্তু সেটাতে জলিল বসছে না, দাঁড়িয়েই আছে। বসুন। জলিলের পেছনের চেয়ারটা দেখিয়ে শান্ত গলায় তাকে বসতে বলল রায়হান। না স্যার, সমস্যা নাই, কাচুমাচু ভঙ্গিতেই মিনমিন করে বলল জলিল। রায়হান আবারও বলল, বসতে বলেছি, বসুন। জলিল ডানে বায়ে মাথা নাড়ল। আমি খাড়াইয়াই ঠিক আছি স্যার, সমস্যা নাই, বসুন। এবারে ধমকে উঠল রায়হান। রায়হানের ধমক খেয়ে চমকে উঠে পেছনের চেয়ারটাতে ধপাস করে বসে পড়ল জলিল, আর সঙ্গে সঙ্গেই তারস্বরে চিৎকার করে লাফিয়ে উঠে দাঁড়াল, যেন ১০০০ ভোল্টের বৈদ্যুতিক শক খেয়েছে সে। দুহাতে নিজের পশ্চাৎদেশ চেপে ধরে সে গগন বিদারী আর্তনাদ করতেই থাকল। ও মা গো, মইরা গেলাম গো! পাশ ফিরে রাবেয়ার দিকে তাকালো রায়হান সিদ্দিকী। এই তাহলে আপনার নতুন মেথড? যাকে 3rd ডিগ্রি দিবেন সে না পারবে কাউকে দেখাতে যে তাকে কোথায় কিভাবে মারা হয়েছে, আর না বাইরে থেকে অন্য কেউ দেখে বুঝতে পারবে যে তাকে 3rd ডিগ্রি দেয়া হয়েছে? জি স্যার, হাসল রাবেয়া। আসলে স্যার, আপনার কাজ হয়ে গেলে আমরা আমাদের কাজ শুরু করব। তাই আপনার কাজ যাতে যত তাড়াতাড়ি শেষ হয়ে যায় সেজন্য আপনি আসার আগেই ওকে রেডি করে রেখেছি। এখন আপনি যাই জিজ্ঞেস করবেন হড়হড় করে সব বলে দেবে। কথাগুলো বলেই রাবেয়া তাকালো জলিলের দিকে। এখনও চিৎকার করেই যাচ্ছে জলিল ঢালি। তাকে একটা রাম ধমক দিল রাবেয়া। ষাঁড়ের মতো চিল্লানো বন্ধ কর। তারপর ওনার সব প্রশ্নের জবাব দে জলদি। 1 সেকেন্ড সময় নষ্ট করবি তো আরও 100টা খাবি। রাবেয়ার ধমক খেয়ে চিৎকার করা থামিয়ে দিল মাদক ব্যবসায়ী। দুহাতে নিজের পশ্চাৎদেশ ডলতে ডলতে ক্ষীণ স্বরে গোঙাতে লাগল কেবল। জলিল। মাদক ব্যবসায়ী জলিল ঢালির দিকে মৃদু স্বরে বলল রায়হান। উনি যেহেতু তোমাকে আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রেডি করেই দিয়েছেন, তাই আশা করি আমার আর প্রশ্নও করতে হবে না। আপনি নিজে থেকেই উত্তর দিবেন। এখন আর সময় নষ্ট না করে শুরু করুন তাহলে। কতক্ষণ ফ্যালফ্যাল করে রায়হানের দিকে তাকিয়ে রইল জলিল। তারপর দুহাত জোর করে হাউমাউ করে বলে উঠল, বিশ্বাস করেন স্যার, আমি সবুজরে মারি নাই। আমি জীবনে কোনোদিন একটা মাছিও মারি নাই স্যার। কিন্তু সবুজ তো মাছি ছিল না, ছিল মানুষ। ডিবির সহকারী কমিশনার গম্ভীর স্বরে বলল, সেই মানুষ যে কিনা প্রায়ই আপনার কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধারে কিনত। মাথা ঝাঁকালো জলিল। হ স্যার, ধারে কিনত, আবার সময় মতো ধার শোধও কইরা দিত। মাঝে মধ্যে শোধ করতে একটু দেরি করত, কিন্তু এইটার লইয়া আমার লগে কোনোদিন কোনো ঝামেলা হয় নাই স্যার। হয়তো আমার ছোট ভাইয়ের মতো ছিল। আচ্ছা, তা আপনার সেই ছোট ভাইয়ের হত্যাকাণ্ডে যদি আপনার হাত নাই থেকে থাকে, তাহলে আপনি ঢাকা ছেড়ে পালালেন কেন? রায়হান প্রশ্ন করল। ডরে স্যার। একটা ঢোক গিলল পথের রাজা জলিল। ছোট ভাই মরছে, এই কষ্ট আমার আছে, কিন্তু লগে এই ডরও তো আছে যে আমি ধরা খাইলে ওর খুনি কইয়া আমারই জেলে ঢুকাইব। আমি নেশার জিনিস বেচি, আমার কথায় কে বিশ্বাস যাইব? আপনি যদি সবুজকে খুন না করে থাকেন, তাহলে কে করে থাকতে পারে বলে আপনার মনে হয়? জলিল জোর দিয়ে বলল, স্যার, আমি নিশ্চিত সবুজরে দিয়া স্কুলে যে ওই গুজব রটে ওই মহিলারে যে মারছিল, হ্যাঁ বেদাই সবুজরে মারছে। সবুজে তো কইছিল হ্যাঁ বেদা একটা বোকা। জিবে কামড় দিল সে। তারপর শুধরে নিয়ে বলল, মানে বলত কিসেমের লোক, হ্যারে ডরানোর কিছুই নাই, বরং হ্যারে ডর দেখাইয়া হের কাছ থেকে টাকা খাওয়ার উপায় আছে। কিন্তু আমি নিশ্চিত
ওই বেড়াই মারছে ওরে, যাতে টাকা দেওয়া না লাগে। তার মানে সবুজ যার হয়ে কাজটা করেছিল তার কথা শেয়ার করেছিল আপনার সাথে? রায়হান একটু নড়ে চড়ে বসল। নাম কি তার? নাম কয় নাই স্যার। জলিল ডানে বায়ে মাথা নেড়ে বলল, খালি কইছিল বেডাই ভালোই বলদ আছে, হ্যার নাম পরিচয় ফাঁস কইরা দেওয়ার হুমকি দিয়া হের কাছ থেকে বড় অঙ্কের টাকা খাওয়ান যাইব। তারপর আমার পাওনা টাকা শোধ কইরা আমার থেকে আরো কিছু মাল কিনা বাকি টাকা নিয়া ঢাকার বাইরে যাইয়া গা ঢাকা দেওয়ার প্ল্যান ছিল ওর। রায়হান ভ্রু কুচকালো, জানতে চাইল, এই প্ল্যান আপনার সাথে কবে শেয়ার করেছিল? খানিক ভেবে জলিল উত্তর দিল, যেদিন খুন হইল তার 2 দিন আগে। তার মানে স্কুলে গণপিটুনির ঘটনাটার 3 দিন পর? হ স্যার, মাথা ঝাঁকিয়ে জলিল ঢালি বলল। কেরানীগঞ্জে আমার ভাড়া নেওয়া একটা ঘর আছে। মাঝে মধ্যে কালাচাঁদপুরে পুলিশের ধরপাকড় শুরু হইলে আমি কয়েকদিনের লইগা ওইখানে চইলা যাইতাম। হেই ঘরে লুকাইয়া থাকতে দিছিলাম সবুজরে। আমি প্রায় প্রত্যেক দিনই একবেলা করে গিয়া ওর খোঁজ খবর নিয়ে আইতাম, ওরে গাঞ্জা টাঞ্জা দিয়ে আইতাম। 3 দিনের দিন ওরে টালটুও দিছিলাম। ওই দিনই ওই কইল ঢাকার আশেপাশে আর থাকুন যাইব না, টাকা পয়সার ব্যবস্থা কইরা ঢাকার থেকে দূরে কোনোখানে যাইতে হইব। এরপর ওই আমারে ওর ওই প্যালানটা কইছিল। আমি ওরে কইতে নিছিলাম যে এই কামে রিস্কি আছে, কিন্তু আমারে প্যালানটা কওয়ার আগেই নাকি ওই হেই বেড়ারে কল দিয়া টাকা দাবিও কইরা ফালাইছিল। মাথা দোলালো রায়হান। আরও বেশ কিছুক্ষণ ধরে নানাভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্ন প্রশ্ন করে এই মাদক ব্যবসায়ীর কাছ থেকে যা কিছু জানা গেল তার সারমর্ম হচ্ছে এরকম। সানফ্লাওয়ার গার্লস স্কুলের ঘটনাটা যেদিন ঘটেছিল সেদিন রাতেই জলিল সবুজের ফোন কল পায়। জলিলকে সব কিছু খুলে বলে সবুজ। জলিল সবুজকে বলে তার সঙ্গে দেখা করতে। এরপর সবুজ জলিলের বলে দেওয়া জায়গায় গিয়ে জলিলের সঙ্গে দেখা করে। দেখা করার পর সবুজ প্রথমেই জলিলের কথা মতো নিজের মোবাইল ফোনটা বন্ধ করে ডাস্টবিনে ফেলে দেয়। এরপর জলিল নানান পথ ঘুরিয়ে তাকে কেরানীগঞ্জে নিয়ে যায় এবং তার নিজের গা ঢাকা দেওয়ার জায়গাটায় তাকে থাকতে দেয়। সবুজকে সে তার অনেক পুরনো একটা মোবাইল ফোন দিয়ে দেয়, নোকিয়া 2600 মডেলের, আর সাথে দেয় তার অব্যবহৃত একটি সিম কার্ড। সে সবুজকে বারবার করে বলে দেয় যে ওই ফোন থেকে যেন তাকে ছাড়া আর অন্য কাউকে কল না দেয়। কিন্তু 3 দিনের মাথায় সবুজ ওই ফোন থেকে সেই লোককে কল করে হুমকি-ধামকি দিয়ে টাকা দাবি করে বসে। এটা সে জলিলকে জানানোর পর জলিল দুশ্চিন্তায় পড়ে গেলে সে তাকে আশ্বস্ত করে বলে যে ভয়ের কিছু নেই, ওই লোক টাকা দিতে বাধ্য। সবুজের ভাষ্যমতে লোকটা বোকা গোছের, তাই তার দিক থেকে কোনো রকম বিপদের সম্ভাবনাও নেই। এরপর 2 দিন জলিল আর সবুজের সঙ্গে দেখা করতে কেরানীগঞ্জ যেতে পারেনি। তাকে ঢাকার বাইরে যেতে হয়েছিল টালটুর বড় একটা চালান আনতে। 2 দিন পর দুপুরের দিকে সে যায় তার সঙ্গে দেখা করতে। তখন সে তাকে বলে রাত ঠিক 12টার দিকে প্রচুর পরিমাণে টালটু আর অন্যান্য যেসব মাদকদ্রব্য সে সেবন করে সেগুলো নিয়ে ধলেশ্বরী নদীর পাড়ে একটা নির্জন জায়গায় চলে যেতে। সেখানে সে অপেক্ষা করবে তার জন্য। তার সমস্ত পাওনা পরিশোধ করে তার কাছ থেকে আরও অন্তত 6 থেকে 7 দিনের মতো কাজ চালানো যায় এরকম পরিমাণে মাদকদ্রব্য কিনে নিয়ে একেবারে ঢাকা ছাড়বে সে। এ কথা শুনে জলিল বুঝতে পারে যে ওই লোক সবুজকে টাকা দিতে রাজি হয়ে গেছে। সে সবুজকে বলে যে যা করার সাবধানে করতে, আর কোনো ধরনের ঝামেলা হলে সাথে সাথে তাকে কল করে জানাতে। সবুজ তাকে আশ্বস্ত করে এই বলে যে কোনো ঝামেলাই হবে না, আর হলেও সে সামলে নেবে। এরপর জলিলের রাত 12টায় যাওয়ার কথা থাকলেও টালটুর কয়েকজন খদ্দেরকে সামাল দিয়ে যেতে যেতে তার প্রায় ঘণ্টাখানেক মতো দেরি হয়ে যায়। এর মাঝে সে বেশ কয়েকবার সবুজকে কল করে ফোন বন্ধ পায়। তারপর রাত আনুমানিক 1:45 কি 1টার দিকে সবুজের বলে দেওয়া জায়গায় গিয়ে সে মৃত অবস্থায় আবিষ্কার করে সবুজকে। খানিকক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে সবুজের মৃতদেহের পাশে। এরপর সদ্বিদ ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গেই ওই জায়গা ছেড়ে পালায় সে। সবই বুঝলাম, গম্ভীর ভঙ্গিতে মাথা দোলালো রায়হান সিদ্দিকী। কিন্তু আমাকে একটা কথা বলুন তো, যা কিছু আপনি সবুজের জন্য করেছেন এত কিছু কি আপনি আপনার অন্য খদ্দেরের জন্য করেন? না স্যার। তাহলে সবুজের জন্য এত কিছু করার কারণটা কি?
জলিল স্থির দৃষ্টিতে রায়হানের দিকে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত। রায়হান খেয়াল করল তার চোখের কোণে সামান্য অশ্রু চকচক করছে। তবে সেটা বেশিক্ষণ স্থায়ী হতে দিল না জলিল। ডান হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে ফেলল। স্যার, কথা বলতে গিয়ে কিঞ্চিত কেঁপে উঠল জলিলের গলা। আমার একটা ছোট ভাই আসিল। কামরাঙ্গীরচরে আমার লগেই ব্যবসা করত। 2 বছর আগে পুলিশের ধরপাকড় শুরু হওয়ার পর আমি পালাইতে পারলেও অয় পালাইতে পারে নাই, ধরা খাইছিল। 2 দিন পর খবর পাইছিলাম অয় পালাইতে গিয়া পুলিশের গুলি খাইয়া মইরা গেছে। এমনই জীবন স্যার, ধরা পড়ার ডরে নিজের মায়ের মরা মুখটাও দেখতে চাইতে পারি নাই। কথাগুলো বলেই ফুপিয়ে উঠল জলিল। রায়হান তাকে জিজ্ঞেস করল, আর তার প্রায় 1-1.5 বছর পর সবুজের সাথে পরিচয় হওয়ার পরে আপনি তার মধ্যে নিজের ভাইকে খুঁজে পেলেন, তাই তো? স্যার, আমার ভাইটা অসমানই আসিল। নিজেকে সামলে নিয়ে জলিল আবার বলল, কিন্তু ওরেও বাঁচাইতে পারলাম না স্যার। আমার ওই দিন ওর লগেই থাকা দরকার আছিল। একবার ভাবছিলামও যে থাকমু, কিন্তু কি করমু কন স্যার? জাগো লইগা কাম করি, তাগো কাম ঠিকঠাক মতো না হইলে জানে মাইরা ফালাইব। হেই ডরেই দুপুরের পর সইলা আইতে হইছিল। এরপর কাম শেষ কইরা যাইতে যাইতেও দেরি হইয়া গেল। আর একটু আগে গেলে। এবার আর সামলাতে পারল না সে নিজেকে, কান্নায় ভেঙে পড়ল। রায়হান পাশ ফিরে রাবেয়ার দিকে তাকালো। অবাক হয়ে দেখল রাবেয়া চুপচাপ বসে তাকিয়ে আছে জলিলের দিকে। সে ভেবেছিল রাবেয়া ধমকে উঠবে, বলবে নাটক বন্ধ কর, কিংবা তার চোখে মুখে বিরক্তির ছাপ থাকবে। কিন্তু না, রাবেয়া স্থির দৃষ্টিতে তাকিয়ে রয়েছে জলিলের দিকে। কারণ এই কান্নাটা তার টিকটকের ফিল্টার করা চেহারার মতো মেকি নয়, সত্যিকারের কান্না। এটা রায়হান যেমন বুঝতে পারছে, তেমনি বুঝতে পারছে রাবেয়াও। হতে পারে জলিল একজন অপরাধী, কিন্তু তার ভাই হারানোর শোকটা মিথ্যে নয়। মিস রাবেয়া, রায়হান নিজের পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করতে করতে বলল, আমার আপাতত আর তেমন কিছু জানার নেই এর কাছ থেকে। তবে এ তো আপনাদের কাস্টাডিতেই থাকবে, তাই ফার্দার আর কোনো ইনফরমেশনের প্রয়োজন হলে যোগাযোগ করব আপনার সঙ্গে। ওকে স্যার। রাবেয়া ঘাড় ঘুরিয়ে তাকালো ইন্টারোগেশন রুমের দরজার পাশে দাঁড়িয়ে থাকা একজন কনস্টেবলের দিকে। মমিন সাহেব, ওকে নিয়ে যান। আচ্ছা স্যার। কনস্টেবল মমিন এগিয়ে এসে জলিল ঢালির ডান হাতের বাহু খামচে ধরল। এই বেটা, চল। জলিল খোঁড়াতে খোঁড়াতে চলে গেল কনস্টেবল মমিনের সঙ্গে। রাবেয়া বস্তি সেদিক থেকে দৃষ্টি সরিয়ে এনে তাকালো রায়হানের দিকে। এসি রায়হান সিদ্দিকী ততক্ষণে সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে সেটা ধরিয়ে ফেলেছে। এরপর লাইটার সমেত সিগারেটের খোলা প্যাকেটটা এগিয়ে দিল রাবেয়ার দিকে। আপনার কি মনে হয়? রাবেয়া প্যাকেট থেকে একটা সিগারেট বের করে নিয়ে লাইটারটা দিয়ে সেটা ধরাতে ধরাতে বলল, জলিল ইনভলভড আপনাদের এই কেসে? সিগারেটের প্যাকেটটা বন্ধ করে সেটা আবার নিজের পকেটে পুরে রাখল রায়হান সিদ্দিকী। মনে হয়, আবার হয়ও না। কেস সলভ না হওয়া অবধি সন্দেহের তালিকা থেকে কাউকেই পুরোপুরি বাদ দেওয়া যাবে না। সিগারেট ধরানো শেষে লাইটারটা ফিরিয়ে দিল রাবেয়া। রায়হান হাত বাড়িয়ে সেটা নেয়ার পর সে আবার বলল, তার মানে আপনারা এখনও সন্দেহ যে সবুজ হত্যাকাণ্ডে এই পথের রাজা জড়িত থাকতে পারে? রায়হান সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, থাকতেই পারে। সবুজকে ও নিজের ছোট ভাইয়ের মতো দেখত বটে, কিন্তু এটা ওর সবুজের খুনি না হওয়ার কারণ হিসেবে যথেষ্ট নয়। সেটাই স্যার, মৃদু হাসল বিএনএসসির সহকারী পরিচালক। আমরা পুলিশের গোয়েন্দা, আমাদের আবেগ থাকবে থাকুক, সমস্যা নেই, কিন্তু কেসের তদন্ত করতে হবে যুক্তি দিয়ে, আবেগ দিয়ে নয়। একদম। মুচকি হেসে রাবেয়ার কথায় সম্মতি জানালো রায়হান সিদ্দিকী। তারপর সজোরে একটা টান দিল সিগারেটের ফিল্টারে। অধ্যায় 21। বশির গতরাতে এক্কেবারে খাসা জিনিস এনেছিল। বিছানায় চিত হয়ে শুয়ে থেকে আপন মনেই কথাটা বলে উঠল সে। তার মন মেজাজ গতকাল রাত থেকেই বেশ ফুরফুরে হয়ে আছে। যে দুশ্চিন্তায় গতকাল বিকেল পর্যন্ত সে জর্জরিত হয়েছিল, সে দুশ্চিন্তা যে এখন আর নেই তা নয়, আছে, কিন্তু থাকলেও তাকে সেটা খুব একটা কাবু করতে পারছে না এখন আর। আসলে সত্যিকার অর্থে মন ভালো থাকলে কোনো দুশ্চিন্তায় তেমন কাবু করতে পারে না। এখন তার মন সত্যিকার অর্থেই ভালো। একে তো
গতকাল রাতে তার নিজের ভরপুর আনন্দ হয়েছে। তার উপর সেই আনন্দ এখন সে তার ভক্তদের মাঝেও ছড়িয়ে দিতে পারবে। অনেক দিন ধরে তার ভক্তরা যেরকম চাচ্ছিল ঠিক সেরকম। ব্যাপারটা ভাবতেই খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে সে। পাশ ফিরে একবার তাকালো বালিশের পাশে রাখা কালো রঙের মুখোশটার দিকে। আচ্ছা, আমার যেই ভক্তদের মাঝে নিজের আনন্দ ছড়িয়ে দিতে আমি এত ব্যস্ত, তারা কি আসলে আমার ভক্ত, নাকি এই মুখোশটার ভক্ত? নেকড়ের মুখোশটার দিকে তাকাতেই প্রশ্নটা মাথায় এলো তার। সঙ্গে সঙ্গে একটা অস্বস্তি মোচড় দিয়ে উঠল তার পেটের ভেতরে। এটা অবশ্য আজ প্রথমবার নয়, আগেও হয়েছে। গত 4 বছরে অসংখ্যবার মুখোশটার দিকে তাকিয়ে এই প্রশ্নটা মাথায় এসেছে তার। এটা ভেবে প্রচণ্ড অস্বস্তি বোধ হয়েছে যে তার ভক্তরা তাকে নয়, এই মুখোশটাকে চেনে। আবার পর মুহূর্তেই নিজেকে সান্ত্বনা দিয়েছে এই বলে, আরে ধুর, মুখোশের পেছনে তো আমিই আছি। ঠিক যেমন স্পাইডারম্যানের মুখোশের আড়ালে থাকে পিটার পার্কার। স্পাইডারম্যানের ভক্তরা যেমন আসলে পিটার পার্কারেরই ভক্ত, ঠিক তেমনি ওলফম্যানের ভক্তরাও আসলে আমারই ভক্ত। আজও মনে মনে একই কথা বলে নিজেকে সান্ত্বনা দিল সে। তারপর উঠে বসল শোয়া অবস্থা থেকে। না, সময় নষ্ট করা যাবে না, পোস্ট প্রোডাকশনের কাজ শুরু করে দিতে হবে। অধ্যায় 22। হোয়াটসঅ্যাপে ডিবির এএসআই সাজ্জাদের পাঠানো পিডিএফ ফাইলের দ্বিতীয় পৃষ্ঠায় গিয়ে বরফের মতো জমে গেল এসি ডিবি রায়হান সিদ্দিকী। ধলেশ্বরী নদীতে নোকিয়া 2600 মডেলের যে মোবাইল ফোনটা তারা পেয়েছে, সেই মোবাইল ফোন থেকে শেষ 3 দিনের যে দুটো নাম্বারে যোগাযোগ করা হয়েছিল, সেই নাম্বার দুটোর বিস্তারিত তথ্য আছে 2 পৃষ্ঠার এই পিডিএফ ফাইলে। একটা নাম্বার জলিল ঢালির, অন্য নাম্বারটা কার নামে রেজিস্ট্রেশন করা সেটা দেখতেই পরের পৃষ্ঠায় গিয়েছিল রায়হান। সেই পৃষ্ঠায় পাসপোর্ট সাইজের একটা ছবি সমেত একজনের বিস্তারিত তথ্য দেয়া। সেই তথ্য দেখে রায়হান যে একদম পিলে চমকে উঠেছে তা নয়, তবে যার পরনাই অবাক হয়েছে। কেন? এর মোটিভ কি? রায়হান নিজেই নিজেকে প্রশ্ন করল। মোবাইল ফোনটা টেবিলের ওপরে রেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল সে। পায়চারি করতে শুরু করল নিজের বাসার স্টাডি রুম জুড়ে। সবুজ হত্যাকাণ্ডের পুরো ঘটনাটা সে নিজের মাথার ভেতরে সাজাতে লাগল পায়চারি করতে করতে। সবুজের কাছে জলিলের দেয়া নোকিয়া 2600 মডেলের মোবাইল ফোনটা ছিল। সেই মোবাইল ফোনের ভেতরের সিম কার্ডটাও জলিলেরই ছিল। জলিল তাকে বলে দিয়েছিল সে যেন ওই ফোন থেকে তার সাথে ছাড়া অন্য কারোর সাথে যোগাযোগ না করে। কিন্তু সে তার কথা অমান্য করে সেই লোককে কল দিয়ে বসে, যার হয়ে সে সানফ্লাওয়ার স্কুলে গণ্ডগোলটা বাঁধিয়েছিল। তার পরিচয় ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে তার কাছে টাকা চাইতে থাকে। এক পর্যায়ে সেই লোক তাকে টাকা দিতে রাজি হয় এবং সবুজ তাকে রাতের কোনো একটা সময়ে, খুব সম্ভবত 11টা থেকে 11:30টার ভেতরে, ধলেশ্বরী নদীর পাড়ের ওই জায়গাটাতে চলে আসতে বলে। ওদিকে জলিলকেও সে আসতে বলে দেয় রাত 12টার দিকে ওই জায়গায়। সবুজ ওই লোকটার কাছ থেকে টাকা নিয়ে জলিলের সাথে লেনদেন সেরে একেবারে ঢাকা ছাড়ার প্রস্তুতি নিয়েই ওই জায়গায় গিয়ে অপেক্ষা করছিল। এরপর সেই লোক আসে এবং সুযোগ বুঝে সবুজের উপরে আক্রমণ করে বসে। সবুজের ধারণা ছিল লোকটা বোকা গোছের, তাই তার দিক থেকে কোনো রকম আক্রমণের জন্য সে প্রস্তুত ছিল না। ফলাফল, সেই লোকটির হাতে মৃত্যু হয় সবুজের। তারপর যেই ইটের সাহায্যে বারংবার আঘাত করে তাকে খুন করা হয়েছে, সেই ইট এবং তার কাছে থাকা মোবাইল ফোনটা নদীতে ছুঁড়ে ফেলে দিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে খুনি। এ পর্যন্ত সাজাতে গিয়ে কোনো অসুবিধাই হচ্ছে না, কিন্তু বিপত্তিটা বাড়ছে এর আগের ঘটনা, অর্থাৎ গণপিটুনিতে রানুর মৃত্যুর ঘটনাটা যেভাবে ঘটেছে ঠিক সেভাবে সাজাতে গিয়ে। ঘুরে ফিরে একটা প্রশ্নই বারবার চলে আসছে তার মাথায়, যেটার কোনো উত্তর সে খুঁজে পাচ্ছে না। মোটিভ। আপন মনে বিড়বিড় করল রায়হান। সবুজকে খুন করার পিছনে না হয় মোটিভ ছিল রানু হত্যাকাণ্ডের মূল হোতা হিসেবে ধরা পড়ে যাওয়া থেকে নিজেকে বাঁচানো, কিন্তু রানুকে খুন করার পিছনে কি মোটিভ থাকতে পারে এই লোকটার? আরও বেশ কিছুক্ষণ পুরো ঘরময় পায়চারি করে বেড়াল এসি রায়হান সিদ্দিকী। এক পর্যায়ে হঠাৎ থমকে দাঁড়ালো সে একটা বিষয় মনে হতেই। এমন নয় তো যে গল্পটা আমরা জানি তার আগেও অন্য কোনো গল্প আছে? রায়হান বিদ্যুৎ বেগে ছুটে গেল তার টেবিলের কাছে। টেবিলের ওপর থেকে মোবাইল ফোনটা তুলে নিয়ে বাদলের নাম্বারে কল করল দ্রুত।
আসসালামু আলাইকুম স্যার। কল রিসিভ করার পরে অপর প্রান্ত থেকে বলল বাদল। ওয়ালাইকুম আসসালাম। বাদলের সালামের জবাব দিয়ে রাইহান বলল, শোনো বাদল, আগামীকাল সকাল সকাল তুমি সানফ্লাওয়ার গার্লস স্কুলে চলে যাবে। ওখানে গিয়ে প্রত্যেকটা সিসি ক্যামেরার সেদিনকার ওই গণপিটুনির ঘটনার ১ ঘণ্টা আগে থেকে ঘটনাটা ঘটার সময় পর্যন্ত ফুটেজ কালেক্ট করে নিয়ে আসবে। ঠিক আছে? ঠিক আছে স্যার, জবাবে বলল বাদল। এরপর কৌতূহলী ভঙ্গিতে জানতে চাইল, স্যার, আপনি কি এই কেসে কোনো গুরুত্বপূর্ণ লিড পেয়েছেন? রায়হান বলল, এখনও পাইনি, তবে আমার অনুমান যদি ভুল না হয় তাহলে ঘটনার কিছুক্ষণ আগের ফুটেজগুলো ফলো করলে কিছু না কিছু পাওয়া যাবেই। একটু থেমে সে আবার বলল, আমার অনুমান বলছে এই গোটা কেসের যে মূল হোতা তার উদ্দেশ্য রানুকে খুন করা ছিলই না, বরং সে নিজের অন্য কোনো ক্রাইমকে ধামাচাপা দিতে গিয়ে রানুকে ব্যবহার করেছে মাত্র। বলেন কি স্যার? যাই হোক, কাল যত দ্রুত সম্ভব সিসিটিভি ফুটেজগুলো কালেক্ট করে নিয়ে এসো। ওকে স্যার। আর শোনো। জি স্যার, বলুন। আগামীকাল আমার আসতে একটু দেরি হবে, হয়তো ১২টা থেকে ১২:৩০ মতো বেজে যেতে পারে। রাইহান বলতে লাগল, সিসিটিভি ফুটেজগুলো নিয়ে আসার পরে আমার অপেক্ষায় বসে থেকো না যেন। প্রত্যেকটা ফুটেজ ভালো করে চেক করবে। আনইউজুয়াল কিছু চোখে পড়া মাত্রই সেটা নোট ডাউন করে রাখবে। আমি এসে সবগুলো ফুটেজ আবার চেক করব। ঠিক আছে স্যার, রাখছি। লাইন কেটে ফোনটা পরনের পাজামার পকেটে রেখে দিল রাইহান। এরপর হাঁটা ধরল স্টাডি রুমের দরজা বরাবর। আজ আর বেশিক্ষণ রাত জাগা যাবে না। আগামীকাল সকাল ৯টায় ফারিয়ার বাসায় যাওয়ার কথা। ফারিয়ার বাবা সোলাইমান খন্দকার সামনাসামনি কথা বলতে চান তার সঙ্গে। এই গল্পের বাকি অংশের কিছু অংশ শুনবেন আগামীকাল ঠিক রাত ১০টায়।